আফনান ভাইয়ের কাছে আবারও ফিরে যাই, সেকেন্ড স্টোরিটা শুনবো আফনান ভাই আপনার কাছ থেকে, তারপরে আবারও ফিরে আসছি। থ্যাংক ইউ রাসেল ভাই। এবার যে সেকেন্ড স্টোরিটা শেয়ার করব, এটার সাথে আমি ইনভলভ আছি কিছুটা। আচ্ছা, তো অনেকদিন পরে আজকে মানে আমার মোটামুটি রিলেটেড একটা ঘটনা আজকে বলবো। রাসেল ভাই, সময়টা ছিল 2016 সালের একদম শেষ দিকে। তখন আমি আপনার ওয়ার্ল্ডের একটা রিনাউন্ড মাল্টিন্যাশনাল কোম্পানি, একটি কুরিয়ার কোম্পানিতে আমি চাকরি করতাম, সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে এয়ারপোর্টে আমি জব করতাম। আচ্ছা, তো তখন আমাদের ওই কোম্পানিটা তখন আবার আর একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে মার্জ হয়ে যায়, মানে ওইটা কিনে নেয় আর কি। তো কিনে নেওয়ার ফলে যেটা হয়, মানে রেগুলার অনেক শিপমেন্ট আসতো। ওই শিপমেন্টগুলো আবার আমাদের যিনি এয়ারপোর্ট মানে যিনি ম্যানেজার ছিলেন, ওই স্যারকে আবার এগুলো অনেক কষ্ট করে আবার মানে হেড অফিসে গিয়ে মানে গুলশানে এসে এটা করতে হতো আর কি। তো একদিন যেটা হয় রাসেল ভাই, উনি গুলশানে আসেন, আসার পরে উনি কাজ যাই হোক করেন আর কি। কিন্তু আমি মাঝে মাঝে আসতাম, মানে আমাদের কাজ ওইভাবে এখানে ছিল না, হঠাৎ আসতাম জরুরি কোনো কাজ থাকলে। তবে এমনিতেই আমি একদিন আসি, নতুন অফিস দেখার জন্য আসি আর কি। তো আসার পরে আমি যখনই ওই মানে নতুন একটা মানে মেইন বিল্ডিং ছাড়া আর একটা বিল্ডিং এ অফিসটা নেওয়া হলো পাশেই আর কি, আর একটা জায়গায়। তো আমি যখনই রাসেল ভাই ঢুকি, পুরো বিল্ডিংটা এসি করা ছিল। আমি যখনই ঢুকি সিঁড়ির কাছ থেকে হঠাৎ করে আমার মনে হলো একটা গরম বাতাস আমাকে মানে সজোরে ধাক্কা দিল। তো আমি চিন্তা করলাম যে চারদিকে আটকানো এরকম গরম বাতাস বা এই টাইপের জিনিস আসার কথা না, তারপরে হতে পারে, হয়তোবা হতেই পারে, এই চিন্তা করলাম। তো আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে আমার এক কাজিন ছিল ওখানে জব করতো, তো ওর সাথে কথা টথা বলে আমি জিজ্ঞেস করলাম যে আসলে মানে ঢোকার সাথে সাথে এরকম একটা বিষয় হলো। তখন দেখলাম যে সবাই একে অন্যের দিকে মানে তাকাচ্ছে, মনে হলো যে ওরা কিছু লুকালো আর কি। আচ্ছা, তারপর যাই হোক আমি ওখান থেকে চলে আসি বাসায়। আমি এই ঘটনার 2 দিন পরে, মানে যখন কাজের প্রেশারটা একটু কম ছিল, সাধারণত আমাদের স্যাটারডেতে মাল ডেলিভারি হতো না এয়ারপোর্টে, ওই দিন আমাদের প্রেশারটা খুব কম থাকতো। আচ্ছা, তো ওই দিন আমি আমার ম্যানেজার স্যারের সাথে ঘটনাটা শেয়ার করলাম যে স্যার এই তো ঘটনা, আমি তো গেলাম, যাওয়ার পরে মানে হঠাৎ করে এই একটা বিষয় আমার কাছে একটু খটকা লাগলো। মানে আমি এমনিতেই আসলে শেয়ার করেছি ওনার সাথে। আচ্ছা, তখন রাসেল ভাই উনি ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। তো উনি বললেন যে মানে 2 days ago, মানে 2 দিন আগে উনি ওই বেশ কিছু ডকুমেন্টস নিয়ে হেড অফিসে যান। যাওয়ার পরে কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন নতুন যে অফিসটা ছিল সেটা উপরতলায়, মানে দোতলা বিশিষ্ট একটা, মানে বাড়িটাই ছিল 2 তলা বিশিষ্ট বাড়ি। তো ওই উপরতলায় মানে গেস্ট রুম ছিল, যদি কোনো কারণে কোনো ডেলিগেটস আসে তাদেরকে থাকার ব্যবস্থাও সেখানে ছিল। তখন বলা হলো যে আপনি আজকে রাতে কষ্ট করে বাসায় যাওয়ার দরকার না, আপনি এখানেই থাকেন। তখন উনি সারাদিন অত্যন্ত মানে পরিশ্রম করেছেন। তো উনি সেখানে দ্রুত কাপড় চোপড় ছেড়ে দ্রুত মানে উনি শুয়ে পড়েন। শুয়ে পড়ার সাথে সাথে মানে উনি তখনও ঘুম আসে নাই, হঠাৎ করে উনি দেখেন যে একটি মানে মহিলা ওনার রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। আচ্ছা, এবং শুধু মহিলা না, আবার দেখে একটা বাচ্চা বাইরের যে করিডোর আছে, দরজাটা খোলা ছিল, বাইরের করিডোর দিয়ে। তখন উনি জানতেন যে এখানে রাত্রে কেউ থাকে না, কিন্তু নিচে হয়তো বা ওই যে আমাদের নাইট গার্ড এরা থাকতে পারে। তখন চিন্তা করে যে এখানে মহিলা আসলো কোথা থেকে বা বাচ্চা আসলো কোথা থেকে, এটা তো আসলে ইম্পসিবল। তখন উনি যখন লাইট জ্বালালেন দেখেন কিছুই নেই। উনি আবার নিচে গেলেন, নিচে যাওয়ার পরে যেখানে নাইট গার্ড ছিল অফিসের, তো বললো যে এখানে কি কোনো মহিলা বা বাচ্চা আপনারা দেখেছেন বা এখানে কেউ থাকে? তখন আর কি ওরা বলেন যে না, তো এখানে কেউ থাকে না, এরকম তো কেউ থাকে না, আপনি হয়তো ভুল দেখেছেন, আপনি করেন, আপনি গিয়ে শুয়ে পড়েন বাসায়, মানে উপরে গিয়ে শুয়ে পড়েন। উনি শুয়ে পড়েন রাসেল ভাই। এরপরে মানে ঘটনাটা আরো মারাত্মক। জি, উনি দেখছিলেন এরপরে ওনার রুমের মধ্যে একটি মহিলা এবং একটি বাচ্চা দুজনই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এই দৃশ্য দেখার পরে আসলে রাসেল ভাই উনি যেই ড্রেসেই ছিলেন মানে দৌড়ে নিচে নেমে আসেন এবং দারোয়ানকে বলেন, তো আসলে বলেন তো ঘটনাটা কি? তখন ওরা বলে যে স্যার আপনি কি কিছু দেখেছেন? বলে যে হ্যাঁ আমি দেখেছি। তখন বলে যে স্যার মানে এখানে একটু সমস্যা আছে। তখন উনি সাথে সাথে অফিসের এমডি সাহেব স্যারকে ফোন করেন। ফোন করার বলে উনি বলেন যে স্যার আমি এখানে আর 1 সেকেন্ডও থাকবো না,
আপনি যেভাবে হোক রাত্রে আমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন এমডি স্যার ওই রাত 3টা সাড়ে 3টার দিকে গাড়ি পাঠিয়ে, ওনার বাসা ছিল উত্তরা তখন, ম্যানেজার স্যারের, তখন তাকে ওখানে পাঠিয়ে দেন রাসেল ভাই। তো ওই বাসাটা রাসেল ভাই মানে যারা নাইট গার্ড ওদের বর্ণনা অনুযায়ী যে রাতের বেলা ওই রুমে আলো জ্বলতে দেখতো, কখনো আলো জ্বলে নিভে যায়, কখনো বাচ্চাদের মানে হাসির শব্দ, তো এরকম শব্দ শুনতো, নাইট গার্ডরাও শুনতো। এটা আমাদের অফিস থেকে মানে বলা ছিল যে রাতের বেলা ওখানে যেন কেউ না থাকে আর কি। দিনের বেলা রাত 9টার পরে ওই অফিসে আর কেউ থাকতো না। সাধারণত মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে আর কি, বা আমাদের যে কোম্পানিটা ছিল কুরিয়ার কোম্পানি, 24 আওয়ার্স মানে কল সেন্টার সার্ভিসটা ছিল, কিন্তু ওই অফিসে কিন্তু আসলে কল সেন্টারটা স্থাপন করা হয় না, এটা অন্য জায়গা করেছে। যদিও এখন ওই অফিসটা এখন আর নাই, ওটা ছেড়ে দিয়ে এখন হেড অফিসে ওটাকে শিফট করা হচ্ছে এই সমস্ত কারণগুলোতে। তো পরবর্তীতে আসলে আমি জিনিসটা অ্যানালাইসিস করেছিলাম যে আসলে কি কারণে। তো ওইটা ছিল একজন ক্রিশ্চিয়ান ভদ্রলোকের বাড়ি। তো ওনার একটা বাচ্চা ছিল এবং ওয়াইফ ছিল, হয়তোবা পারিবারিক কলহের কারণে ওনার ওয়াইফ নিজেও সুইসাইড করে, এবং সুইসাইড করার আগে ওনার বাচ্চাকেও মানে কি বলবো আর কি, মা তার সন্তানকে আগে ফাঁসিতে ঝুলিয়েছে, তারপর উনি নিজেও ফাঁসিতে ঝুলিয়ে মানে সুইসাইড করে। এবং এরপরে ওই ক্রিশ্চিয়ান ভদ্রলোক উনি আমেরিকাতে চলে যান। উনি এখন পর্যন্ত আর ফেরত আসেন না আমেরিকা থেকে, আর ওই বারটা বিভিন্ন অফিসের কাছে ভাড়া দিয়ে দেন। কিন্তু এই বিভিন্ন অফিস কেউই মোটামুটি 6 মাস কন্টিনিউ করতে পারেনি। এবং আমাদের যে কোম্পানিটা ছিল ওই সময় যখন আমি জব করতাম ওখানে, ওরাই মনে হয় সর্বোচ্চ 1 বছরের মতো কন্টিনিউ করেছিল। এরপরে আর ওনারা ওখানে অফিসটা কন্টিনিউ করতে পারে নাই সঙ্গত কারণে। আমি মানে বাড়িটারই বলছি না, যারা অন্তত গুলশান 2-এ থাকেন তারা হয়তো বা এই বাড়িটা সম্পর্কে আপনার অবগত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই, যেহেতু আমি মোটামুটি ফার্স্ট আমি এটা এক্সপিরিয়েন্স মানে করেছিলাম যে এখানে হয়তো বা কিছু থাকতে পারে, এবং সত্যি রাসেল ভাই আমি অ্যানালাইসিস করে দেখলাম আসলেই এখানে এই সমস্যাটা আছে, যেটা আমাদের ম্যানেজার স্যারের সাথে ঘটেছিল এবং অনেকের সাথেই ঘটেছিল। তো আমি মোটামুটি ম্যানেজার স্যারের কাছ থেকে এই জিনিসটা শোনার পরে মানে আমি এতদিন তো আসলে বলি নাই, তা আজকে সুযোগ হলো, আজকে এই ঘটনাটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলুন শুরু করি আমাদের আজকের প্রথম ঘটনা ডক্টর আলিফকে দিয়ে। আসসালামু আলাইকুম লিসেনার্স। ওয়ালাইকুম সালাম। রাসেল ভাই, আমি তো অবাক হয়ে গেলাম, বাবু ভাই শুরু করলো না, আমাকে দিয়ে স্টার্ট করালো। আমি তো এই প্রথম মনে হয় রাসেল ভাই, আগে আপনাকে ঘটনা শুনাই নাই। আমরা 3জনই আপনাকে আজকে কোনো ঘটনা শুনাই নাই। আজকে শুরু হবে একদম নিজেদের মতো আপনাকে কনসেন্ট্রেট করিয়ে। তো ইনশাল্লাহ আমি যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমার এক পরিচিত বড় ভাইয়ের ঘটনা। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে তিনি যখন ছাত্র ছিলেন তখন। আচ্ছা। ঢাকার একটা ইউনিভার্সিটি, স্বনামধন্য ইউনিভার্সিটিতে তিনি পড়তেন তখন। তো তখন সাল হবে 1999 বা 2000। এটা তার পড়াশোনার লাইফের মাঝামাঝি অবস্থায়। আচ্ছা। তো তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারই রুমমেট, তার সাথে একই এলাকার মানুষ। তো তারা সবসময় পরীক্ষা শেষ হলে বা কোনো ধরনের অকেশন হলে একসাথেই গ্রামের বাড়ি ব্যাক করতেন। এবং গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে, আমি সরাসরি জেলার নাম উল্লেখ করে দিলাম। তো যেত হচ্ছে সদরঘাট থেকে লঞ্চে করে। যোগাযোগ ব্যবস্থাটা তখন এত উন্নত ছিল না এখন যেরকম উন্নত। তো ওনারা দুইজন ওই দিন ছিল সেরকম প্ল্যান করে যে আমাদের যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাত্রে 8টার লঞ্চ উঠে যাব। তো সেরকমই প্ল্যান অনুযায়ী তারা এক্সাম দিয়ে শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট টেস্ট নিয়ে বিকালবেলা এরকম আড্ডা দিতে তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে যায়। চা কফি খেয়ে ব্যাগ সাথে ছিল, একসাথে বেরিয়ে যাবে। এমন সময় তারা রওনা দিয়ে দেয় সন্ধ্যা 6টার পরই, মাগরিবের পরপরই তারা রওনা দিয়ে দেয় সদরঘাটের উদ্দেশ্যে রিক্সা দিয়ে যাবে। তো রিক্সা দিয়ে যাওয়ার পথে পথিমধ্যে হঠাৎ করে খবর আসে এরকম যে তখন আসলে মোবাইল ফোন ছিল না আর কি। তো হঠাৎ করে খবর আসে যে তাকে হলে ব্যাক করতে হবে। হলে তার জন্য ফোন এসছে, সামহাও একজন নক করে ফেলে তাকে। তো সে আবার হলে ব্যাক করে তার ফ্রেন্ডকে নিয়ে। আচ্ছা। হলে ব্যাক করার পর খবর জানতে পারে যে ওই ফ্রেন্ডের ফুফাতো বোন সহ যে একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়, 26 জনের মৃত্যু হয় মুখোমুখি সংঘর্ষে। আচ্ছা। এবং সেটা হচ্ছে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে হয় অ্যাক্সিডেন্টটা 1999 সালে, এরকম বছরের মাঝামাঝি দিনে। আচ্ছা। তো 26 জন প্রায় একসাথে মারা যায় এবং ওনার ফুফাতো বোনের 2টা সন্তান ছিল, 2টা সন্তান সহ মারা যায়। আচ্ছা। তো আমার যে বড় ভাই পরিচিত, তার তো আর ওনাদের সাথে পরিচয় নাই।
ওরকম পরিচয় নেই। তার হুম। ফ্রেন্ডের সাথে পরিচয়, পাশের গ্রামে থাকে, একসাথে যাওয়া আসা করে, তার বাসায় যায়, বাবা মাকে চেনে, কিন্তু এত ঘনিষ্ঠ সম্পর্ক নাই যে ওরই মানে ওনার ফ্রেন্ডের আত্মীয় কেউ চিনবেন। তো কিন্তু তার খারাপ লাগতে থাকে। তো বলে যে ঠিক আছে তুই যা, তুই মানে বলতে থাকে যে আমি ময়মনসিংহে রওনা দিয়ে দেবো, এখনই আমাকে যেতে হবে। তো বলে ঠিক আছে তুই যা, আমি চলে যাচ্ছি, তো তুই পরে আয়। তো তিনি সদরঘাটে যায় এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে, শেষ মোমেন্টে যায়। তো রাতের খাওয়া দাওয়া কোনো মতে খেয়ে লঞ্চে উঠে যায়। তো লঞ্চে ওঠার পরে এখন যেরকম এত বড় বড় লঞ্চ ছিল, তখন অত বড় বড় লঞ্চ ছিল না। তো লঞ্চের ভিতর একটা মানে সে এরকম ডেকের মধ্যেই যেতে থাকে। তো প্রতিমধ্যে রাত্রে 11টার দিকে মানে লঞ্চের কর্নারে দাঁড়িয়ে থাকে, মানে দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য দেখছিল আর বারবার চিন্তা করছিল 26 জন মারা গেছে একটা মানুষের, একটা ফ্যামিলি থেকে 3 জন চলে গেল, একই ফ্যামিলিতে একটা মহিলা তার 2টা বাচ্চা একসাথে চলে গেল, যে লোকটা মানে নিজের লোক গেছে তার কি অবস্থা। সেরকম চিন্তা করতে করতে হঠাৎ করে একটা মহিলা তার বাসা আসলো। মহিলাটার গঠন এরকম যে ওনার নাম তহিদ আসল ভাই, ভাইটার কথা বলছি। আচ্ছা। তো মহিলাটা এরকম একটু লম্বাটে, বয়স কি 70-75 হবে। প্রথমে কিছু বলে না, কিন্তু 10 মিনিটের মতো পাশে দাঁড়ায় থাকে। এরপরে একটা সময় বলে যে কি ব্যাপার, 26 জনের মৃত্যু কি খুব বেশি পড়াচ্ছে? আমি খুব গুছাই বললাম, এটা ওনাদের আঞ্চলিক ভাষায় বলতে থাকে, তাদের মতো করে তারা বলেছিলেন। হ্যাঁ, এবং ভাষাটা এরকম যে খুবই অস্পষ্ট, কিন্তু বোঝা যায়। আচ্ছা, যে 26 জনের মৃত্যু কি এখনো ভাবাচ্ছে? তো উনি খুব অবাক হয়ে যায়, আমি কি চিন্তা করতেছি বা আমার কি ঘটনা ঘটলো বা আমি চিন্তা করতেছি, এটা উনি কিভাবে জানলো? উনি সাথে সাথে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন? আচ্ছা। বলে কি তোকে একটা অ্যাডভাইস দেই, তুই যে শুয়ে পড়, তুই যত ঘুমাবি তত ভুলবি। তুই যদি ঘুমাই যাস তোর এটা মনে থাকবে না, তুই বারবার চিন্তা করলে তোর এটা পড়াবে। তো এইটার উনি তেমন একটা খেয়াল করে না এবং প্রচন্ড বিরক্তই হয় যে একটা আননোন মানুষ তার সাথে এসে কথা বলছে। তো সে ডেকে যে একটা সময় ওখানে না থেকে ডেকে যে বসে থাকে, একটা সময় ঘুম তন্দ্রা চলে আসে। আচ্ছা। তো যখন তার মানে নর্মালি চিন্তা ভাবনা থাকে এরকম যে লঞ্চ যে দেরিতে পৌঁছাবে, ফজরের আজান টাজান পড়ে যাবে, সকাল সকাল থাকবে, এই সময় ওনাদের আবার ঘাট থেকে নৌকা দিয়ে আরেকটা জায়গায় আরেকটা পারে যেতে হয় তাদের ওখান থেকে। তো ওই দিন আবার মানে ফরচুনেটলি লঞ্চ খুব তাড়াতাড়ি পৌঁছায় যায়। পৌঁছাতে মনে করেন এরকম যে 3টা-4টা, রাত 3টা-4টা, তখনও ফজরের আজান দেয় নাই বা দিবে ভাব, এবং সকালের আভাটা আসে নাই। লঞ্চ থেকে নামার পরে তার যে জিনিসটা ডাউট ছিল যে এত আগে নেমে গেলাম, এখন তো কোনো নৌকা পাবো না, তাহলে আমাকে এখানেই ওয়েট করতে হবে সামহাও। আর লোকজন তো তাদের এলাকায় কিছু নামছেই, যেহেতু ওই পাশে যাবে, নদীর ওই পারে যাবে, সে মোটামুটি কনফার্ম যে তার সাথে কয়েকজন লোকও যাবে। আর তাই হলো যে আসলে কয়েকজন লোক নামার পরে দেখলো যে ঘাটে আসার পরে দেখলো যে অনেকগুলা লঞ্চ, মানে অনেকগুলা নৌকা, মানে এটাও ভাগ্যর ভালো যে ওনার অনেকগুলা নৌকা সামনে ছিল। একটা নৌকা, এতগুলা নৌকা থাকা সত্ত্বেও সবাই একটার দিকেই যাচ্ছে। তো উনি উঠে গেল, একটার মধ্যে উঠে গেল, ওনার রাস্তার মানে নদীর ওই পারে নিয়ে যাবে। আচ্ছা। নদীর মাছ বরাবর আসার পর থেকে তার মাথা ব্যথা করতে হঠাৎ করে, হঠাৎ করে আপনার রক্ত বমি শুরু হয়ে যায়। নদীর মাঝখানে রাসেল ভাই রাত্রেবেলা রক্ত বমি হচ্ছে, নাক দিয়ে রক্ত পড়ছে। আলো বলতে শুধুমাত্র টর্চ, ব্যাগ থেকে টর্চ বের করে দেখছে রক্ত। এখন তো মোবাইল ফোনের আলো তো দেখা যায় সবকিছু, তখন এগুলো ছিল না। তো খালি ছোট্ট একটা কুপি ছিল এবং সবাই এগিয়ে আসে হেল্পে, যে রক্ত পড়ছে কেন। আর এই রক্তটা আনস্টপেবল, খুব বেশি করেই পড়ছিল নাক দিয়ে রক্ত। এবং হঠাৎ করে এরকম রক্ত পড়বে এমনও না যে রোদে হাঁটছে বা তার আগে এরকম হয়েছে, অনেকে রোদে হাঁটতে রক্ত পড়ে নাক দিয়ে বা কান দিয়ে বা চোখ দিয়ে। তো ওনার নাক কান দুই দিক দিয়ে রক্ত পড়ছে এবং প্রচন্ড রক্ত পড়ছে। আচ্ছা। অনেকে ধরে রাখতে পারতেছে না এত রক্ত। তো কোনো মতে নদী পার করে বাড়ির দিকে যায়। তো একটা সময় চিন্তা করছিল যে ব্যাক করে শহরের দিকে যাবে কিনা বা কিছু একটা, কিন্তু না, এরকম না করে তারা বাড়ির দিকে যায়। একটা পর্যায়ে রাস্তায় হাঁটতে হাঁটতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আচ্ছা। তো তার ওই যে মাথা ব্যথাটা কন্টিনিউয়াসলি হতে থাকে, হঠাৎ করে রাস্তার মধ্যে বসে পড়ে, আর মুভ করতে পারে না। এবং ভাগ্য ভালো ওই সময় এই যে একটা লোক তার সাথে ছিল, সে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আচ্ছা। এটা আমার ঘটনার অর্ধেক। এটা অর্ধেক। আচ্ছা। তো মোটামুটি সে ওই দিনটা পার করে। দিনটা পার করার কারণে মানে কোনো মতে পার করে যায়, কিন্তু তার মনেতে থাকে ওই মহিলার কথাটা বারবার, যে যিনি তাকে তার মনের কথাটা বুঝে গেছিল। এটা তাকে বারবার পড়াতো
হুম। তো বাড়িতে যেদিন পৌঁছায় তার পরের দিন থেকে তিনি তার রুমের মধ্যে থেকে হঠাৎ করে বাইরের মধ্যে ওই মহিলার আভা দেখতে পায় আচ্ছা। কন্টিনিউয়াসলি। তার প্ল্যান ছিল 2-3 দিন থাকার, তার এরকম মনে হতে থাকে যে না ঢাকায় চলে যাব, আর ভালো লাগতেছে না এখানে। তো তার মা খুব জোরাজোরি করে, না তুমি থেকে যাও, ছুটিতে আসছো 5-7 দিন থাকো তারপরে যাও। হুম। সেদিন প্রচন্ড বৃষ্টি, এবং বৃষ্টির মধ্যে তার রুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভাঙে রাতের বেলা। ঘুম ভাঙানোর পরে আপনার লাইট জ্বালাবে, রুমের লাইট জ্বালাবে। রুমের লাইট বলতে কি, মানে ওই জায়গায় ইলেকট্রিসিটি তখন নতুন গেছে তাদের এলাকায়। তো বাতি জ্বালাতে হঠাৎ করে পিছলায় পড়লো মনে হয় যে তার পাড়া পড়েছে কিছুর উপরে, এমন কিছুর উপরে যেটা আনএক্সপেক্টেড। তার রুমের ভিতরে এক চিৎকার কি জন্য তিনি দেখলেন যে তার যখন ঘুমটা মানে চোখটা মানে তার যখন ইয়াটা সেন্স টাইপের আসলো যে আমি কিসের উপরে পাড়া দিলাম, মাথার উপরে পাড়া দিল, এবং চারিপাশে তার অনেকগুলো অসংখ্য মাথা, তার চারিপাশে মাথা পড়ে আছে। তিনি এক চিৎকার দিল, আম্মা আমার রুমে আসো তাড়াতাড়ি। তখন রাতে 1-1:30 বাজে। আলোতে যতটুকু আলোতে দেখা যায়, তার মা এসে লাইট জ্বালায় দেখে যে কি ব্যাপার তুমি পড়ে আসো কেন? বলে আমি পিছলায় পড়ে গেছি, আমি আর হাঁটতে পারতেছি না। তারপরে তার মাকে বলে যে আমি এরকম দেখলাম। বলে এগুলি তোমার সব ভুল ধারণা, এগুলি তুমি বাদ দাও, তুমি এসব চিন্তা ভাবনা করো, তুমি বাসায় থেকে যাও, পরে যাও ইউনিভার্সিটিতে। সে আরেকদিন থাকে। ঠিক পরবর্তী দিনের ঘটনা। সেদিন রাতের বেলা তার ছাদের মধ্যে তিনি মানে পরের দিন রাতের বেলা সন্ধ্যার দিকে ছাদের মধ্যে হাঁটতেছে। হাঁটতে একটা সময় তিনি ধরে অভ্যাস সিগারেট টিকেট খেয়ে রাতের মধ্যে ছাদের মধ্যে হাঁটতেছে। হঠাৎ করে তার মা আসে ছাদের উপরে। তার মা এসে তাকে বলে যে তুমি ছাদের মধ্যে কি করো? তার মা কখনো কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে না তাকে, তুমি ছাদের মধ্যে কি করো? বলে মা আমি হাঁটতেছি। বলে তুমি যাও, আমি পরে আসবো, একটু পরে আসবো, ভালো লাগতেছে না। বলে যে তুমি যেটা চিন্তা করতেছো কিন্তু ভালো চিন্তা না। এটা বলে তার সাথে সাথে তার মা একটা ধাক্কা দেয় তাকে, বুকের মধ্যে 2টা হাত দিয়ে ধাক্কা দেয়, একদম কর্নারে নিয়ে নিচে পড়ে যায় সে 2 তলা থেকে, এবং তার হাঁটুর মাঝখানটা পুরাটা গুঁড়া হয়ে যায়, মানে হাঁটুর হাড়টা বোনটা পুরো ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলে যে এটা ঠিক হতে অনেকদিন সময় লাগবে, এবং হাঁটতে সে প্রপারলি পারবে না আর। তো জিনিসটা পড়াতে থাকে যে নিজের মা কিভাবে তাকে ধাক্কা দেয়, আর তার সাথে এরকম জিনিস কেন করতেছে। তো সবাই এতক্ষণ চিন্তা করলেন ওই 26টা লাশ, সবাই এটা চিন্তা করতেছে। আমি 100% শিওর যে 26টা লাশ, নাক দিয়ে হঠাৎ করে রক্ত, বারবার একই জিনিস চিন্তা, এটা কেন আসছে। পরবর্তী সময়ে তার বাবা এই জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে, এবং এটা তাকে একজন তাকে ইনফর্ম করে এরকম ভাবে যে তিনি যে এতদিন যেগুলি মানে দেখলো, এটা তার ফ্রেন্ডের কারণে হয়েছে, খুব ঘনিষ্ঠ ফ্রেন্ডের কারণে হয়েছে। তার ফ্রেন্ড চায় না সে ক্লাসে প্রপারলি পড়াশোনা করুক, তার ফ্রেন্ড চায় না সে প্রপারলি উঠুক, এবং যেটা চেয়েছে সেটা সে পেরেছে। 1 বছরের জন্য সাকসেসফুলি তাকে বাসায় বসিয়ে দিল, এবং 26 জন যে মারা গেছে এগুলি সব ভুয়া কথা, এরকম কিছুই ছিল না। এটা জাস্ট তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ছিল। একটা পর্যায়ে ডিস্ট্র্যাক্টে সে সফল হয়েছে, এবং 1.5 বছরের জন্য বাসায় বসিয়ে দিয়েছে, এবং তার ফ্রেন্ড চাচ্ছিল না সে পড়াশোনা কন্টিনিউ করুক। পরে জানতে পারলো সেই ফ্রেন্ডটার সাথে সেই ফ্রেন্ডটা প্রায় 16টা খারাপ জিন পালে তার সাথে। ও মাই গড। এবং সে এরকম অনেকের ক্ষতি করেন, আচ্ছা, এবং ক্ষতি করে চলেছেন। তো পরবর্তী সময় সে আর ওই ফ্রেন্ডের সাথে যোগাযোগ না করে ইউনিভার্সিটিতে ছেড়ে দিয়ে অনেকদিন পড়াশোনা না করেছিল। অনেক পরে 2008-এর দিকে তার পড়াশোনা শেষ করে, অথচ তার 2001-এ পড়াশোনা করা শেষ হয়ে যাওয়ার কথা। এটা ছিল ঘটনা রাসেল ভাই। কিন্তু এটা রিভিল হওয়ার পরে ওই ফ্রেন্ডকে অনেক খোঁজার চেষ্টা করে যে এই জিনিসটা, তো ওই যে লোক তাকে রেফারেন্স করে দিয়েছিল যে তোমার ঘনিষ্ঠ একটা বন্ধু করেছে, কিন্তু ওইটা আপনি কিভাবে বুঝলেন এটা ওই ফ্রেন্ড? তার আর কোনো ফ্রেন্ড নাই তার সম্বন্ধে এতকে ভালো করে জানতো। আর ওই দিন ওই ফ্রেন্ডের ওই পটুয়াখালী না যাওয়ার কোনো কারণই নেই। হঠাৎ করে জিনিসটা দেখালো যে তার আত্মীয় মারা গেছে, কিন্তু এরকম কোনো ঘটনা পরে আর জানতে পারে নাই তিনি যে আসলে এরকম কেউ মারা গেছে কিনা। জানলে তো অবশ্যই খবরে আসতো, পেপারে আসতো। ভেরি ট্রু, ভেরি ট্রু। তো সেটা ধরে নিয়েছে এটা তার ওই ফ্রেন্ডের ঘটনা, এবং ওই ফ্রেন্ড তার উপর এই জেলাসি থেকে এই কাজটা করেছে। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে এখন, এবং তারপরে আমরা যেভাবে বলেছিলাম যে ফারহানের কাছে যাবো। আমরা এর মাঝখানে কোনো ধরনের কোনো
কমেন্ট পড়ছি না, একদম তিনজনের তিনটা ঘটনা শেষ হওয়ার পরে একদম কমেন্ট পড়বো, সুতরাং আপনারা কমেন্টগুলো জমিয়ে রাখুন, লিখে যান, পড়ে ফেলবো। চলে যাই বাবু ভাইয়ের ঘটনায়। হ্যালো রাসেল ভাই, Hello, আসসালামু আলাইকুম লিসেনার্স, হ্যালো টু এভরিওয়ান। অনেকদিন পরে আসলাম। রাসেল ভাই, যে কাহিনীটা বলবো এটা হচ্ছে নাজিমউদ্দিন সাব্বির নামে একজন চিটাগাংয়ের বদ্দারহাট থেকে পাঠিয়েছেন স্টোভটা। ও পাঠিয়েছেন আমাদের এক ছোট ভাইয়ের মাধ্যমে, নাম হচ্ছে নয়ন হোসেন হাবিব। সো সেই মেল করেছে আমাকে কাহিনীটা। কাহিনীটা হচ্ছে সাব্বিরের। আচ্ছা, তো এই সাব্বির ওর মতো লিখেছে, আমি আমার মতো করে বলছি। ওকে। সাব্বির তখন মনে হয় কলেজে পড়ে বা সামথিং, এই সময় ও বাসায় যখন আড্ডা দিত তার থেকে বেশি পছন্দ করতো মুভি দেখতে। বাট তার বাসায় কোনো কম্পিউটার বা ডিভাইস ছিল না যেখানে সে মুভি দেখতে পারতো। তো ওর ফ্রেন্ডের বাসায় যেত সাইফাই এবং হরর এইসব মুভি দেখার জন্য। সো মুভি দেখার সময়টা রাসেল ভাই বেশিরভাগই হতো রাতের বেলায়, 8টা-9টার পরে, মানে সব কাজ সেরে পড়াশোনা সেরে তারপরে যেত। সো যথারীতি যাওয়ার সময় একদিন সে এরকম বাসায় বলে যায় যে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি মুভি দেখতে, আমার ফিরতে একটু রাত হতে পারে। তো চলে যায় বন্ধুর বাসায়। বন্ধুর বাসা কয়েক মাইলের ভেতরে আর কি। তো ওখানে যখন যায় রাতের বেলা, যাওয়ার পরে বন্ধুর বাসায় মুভি দেখে, এর মধ্যে তার মানে অনেক টাইম পার হয়ে যায়। তো এক সময় তার বন্ধুর মা তাহাজ্জুদের নামাজ পড়ে এসে বলে যে বাবা এখন তো রাত হয়ে গেছে, রাত 3টা বাজে, তোমরা আর কতক্ষণ মুভি দেখবা? তো বন্ধু মুভি দেখা শেষ, ও বলে যে আমি চলে যাই। তো ফ্রেন্ডের মা অনেক রিকোয়েস্ট করে যে বাবা রাত হয়েছে, এখন রাতে তুমি বের হো না, রাত 3টা বাজে এসে। তো বলে না আন্টি, আমার বাসা তো কাছেই, আমি চলে যেতে পারবো। তো অনেক রিকোয়েস্ট করার পর ওই আন্টি বলে যে আচ্ছা ঠিক আছে যাও। তো যখন বের হয়ে রাস্তায় বেরিয়েছে, দেখে যে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। মানে রাস্তার মধ্যে সব, বাড়িতেও কোনো দারোয়ান নাই, কিচ্ছু নাই, ফাঁকা রাস্তা। শীতকাল ছিল, বলে যে হেঁটে হেঁটে আসতেছি এবং আমার পায়ের শব্দ নিজেই শুনতে পাচ্ছি। এরকম একটা অবস্থা, কেমন জানি একটু গা ছমছম করা একটা পরিবেশ। তো ওই বাসার থেকে ওর বাসায় ফিরতে হলে আপনার এরকম বেশ খানিকটা যাওয়ার পরে একটা 3 রাস্তার মোড় পড়ে রাসেল ভাই। 3 রাস্তার মোড় মানে দুই পাশে চলে গেছে এবং তারপরে যে ফাঁকা রাস্তাটা চলে গেছে, এবং ঠিক 3 রাস্তার পর থেকে শুরু হয়েছে বিলের রাস্তা, দুই পাশে বিল আছে ছোট। তো ও ওইখানে এসে এবং ওই 3 রাস্তার মোড়ে যখন আসে, ওই জায়গাটা দেখে বেশ অন্ধকার, অন্ধকার টাইপের, এবং মানে শুধু চাঁদের আলো আছে এরকম একটা অবস্থা। তো ও হেঁটে যায়, বিলের কাছে গেলেই নাকি কেমন একটা গা শিরশির অনুভূতি আসে। এবং যারা বিলের পাশ দিয়ে হাঁটাচলা করছেন রাত্রেবেলা, দেখবেন একটা মাছের আষ্টে টাইপের একটা গন্ধ চারিপাশে এরকম পাওয়া যায়। তো সেরকম একটা পরিবেশ বিলের আশেপাশে। তো ওদিক দিয়েও যাচ্ছে, এবং যখন অনেকটা চলে আসছে, পিছনে অনেক দূরে হালকা আলো দেখা যাচ্ছে এবং দুই পাশে অন্ধকার, জাস্ট আকাশের হালকা আলো আছে। এরকম সময় থেকে দূরে সাদা কিছু একটা দেখা যাচ্ছে, লাইক জিনিসটা যেটা আছে সেটা সাদা একটা কুণ্ডুলির মতো। তো যখন আস্তে আস্তে একটু থমকে যায়, সাদা জিনিস হঠাৎ করে অন্ধকারে দেখলে কোনো জনমানবহীন জায়গায় কিন্তু আমরা একটু অস্বস্তি ফিল করি। তো ও একটু অস্বস্তি ফিল করে একটু একটু করে আগে। তো যখন কাছাকাছি এগিয়ে যায়, যে দেখে কি এটা একটা ঘোড়া, মানে বোঝা যাচ্ছে একটা ঘোড়া। আচ্ছা। কিন্তু ঘোড়ার গলার মধ্যে কোনো মানে নাই, মানে লাগাম টাগাম কিছু লাগানো নেই, জাস্ট ফ্রি, মানে বসে আছে ঘোড়াটা, মুখটা পেটের কাছে লাগিয়ে দিয়ে। তো প্রথম একটু থমকে যে, পরে চিন্তা করে না, এই এলাকায় একজন লোক আছে যিনি ঘোড়া পালে। তার 2টা ঘোড়া আছে, একটা বাদামি একটা সাদা, এবং সে এটা বিভিন্ন কাজে ভাড়া দেয়, লাইক সার্কাস এন্ড বিভিন্ন জিনিসে, বা মানুষের বিয়েতে মাল টানার জন্য এসব। তো সে এটা দেখে সে চিন্তা করে এটা মনে ওই ঘোড়াই। তো আস্তে আস্তে হেঁটে পাশ থেকে চলে যায়। তো ঘোড়ার পাশ থেকে পাশ করার সময় কেমন জানি ওর একটা গা শিমশিম করা একটা অনুভূতি হয়। তো এইভাবে করে বাসায় এসে ওই দিন বাসায় চলে যায় এবং যথারীতি তার মতো সে ঘুমায় যায়। সেকেন্ড টাইমেও আরেকদিন ওর মুভি দেখতে যায় একই জায়গায়, ও এসে দেখে ওরকমই সাদা। তো মনে করে ঘোড়াটা, কিন্তু যখন কাছে আসে তখন দেখে ওইটা একটা গরু বা ষাঁড় আর কি, মানে তখনও চিন্তা করে যে হতে পারে কারো গরু, এবং 2টি সাদা কালারের। তো ওইটাকেও সে গায়ে মাখে না, সে আস্তে আস্তে চলে যায়। এবং 3য় দিন যখন মুভি দেখে ব্যাক করতেছে একই রাস্তায়, কাছাকাছি দেখে একটা সাপ, এবং সাপটা হচ্ছে নর্মাল কোনো সাপ না, বেশ উজ্জ্বল বর্ণের সাপ, মানে যেটাকে দেখে মানে অন্ধকারে, মানে রাতের আকাশের আলোতেও মনে হচ্ছে যে লাইক হলদেটে টাইপের একটা সাপ। এবং সাপটা লাইক ডিফারেন্ট, মানে যে কাটা লেজগুলো মাছের মতো এরকম। আমি জানি যে এরকম লেজ মাছের মতো দাঁড়ার সাপের নাকি এরকম থাকে। হ্যাঁ, আমার চোখে দেখা, পার্বত্য চট্টগ্রামে দেখেছি। তো মানুষ আমাকে বলছে এটা দাঁড়ার সাপ। হ্যাঁ, বাট ও যেটা বলছে, ওর বর্ণনায় বলছে মাছের মতো লেজ ছিল এবং সাপটার গায়ে কাটা ছিল পিছনে, জাস্ট লাইক মাছের মতো। এবং ওইখানে সে খুব ভয় পায়, ভয় পেয়েও সে সাপটাকে এড়ায় কিন্তু চলে যায়।
ফোর্থ টাইম যখন আসে বন্ধুর বাসার থেকে আরেক দিন এরকমই রাতে, তখন এসে দেখে একটা আগুনের গোলা, লাইক এ বল, জিনিসটা অনেকটা ফুটবলের মতো, কিন্তু ফুটবলটা যদি আগুন ধরায় দেয় কেউ, এইটা ওই পানির পাশে ভেসে আছে। এবং এইবারও প্রচন্ড ভয় পায়। ভয় পেয়ে সে খুব মানে অনেক কষ্টে চিন্তা করে যে একবার যেটাকে পাশ কাটিয়ে যাবো নাকি আবার ফেরত চলে যাবো। তো এটা চিন্তা করে সে কুল কেনারা না পেয়ে শেষ পর্যন্ত চোখ বন্ধ করে দৌড় দেয়। আচ্ছা। এবং সে দৌড় দিয়ে যেতে 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 একটা দোকানের সামনে যেয়ে দাঁড়ায়। সেখানে দেখে যে একটা লোক আপনার দেখে মানে শব্দ পায় যে একটা লোক কিছু একটা করতেছে মানুষের মতো। তো যে দেখে তাকায় দেখে যে একজন লোক অন্ধকারের মধ্যেই ওখানে বসে জাল বুনতেছে, মাছের জাল। তো সে ওকে দেখে বলে যে যা দেখছিস বাসায় চলে যা। হ্যাঁ, এটা শুনে সে আরো ভয় পায়, বাসায় দৌড় দিয়ে চলে যায়। আচ্ছা। এবং সে কিছুদিনের জন্য ওই বন্ধুর বাসায় যাওয়া ছেড়ে দেয়। তো যায় না। তো সে এরপরে বেশ কিছুদিন পার হয়ে গেছে এর মধ্যে। তো এর মধ্যে ওদের এক বড় ভাই ওদের বাসায় ভাড়া থাকতে এক সময় সে গ্রামে, ওই দিকের গ্রামে তাকে দাওয়াত দেয় যে তাদের বাসায় একটা মাজার আছে, ওখানে একটা ওরস হয়, সে ওরসে যাওয়ার জন্য। আচ্ছা। তো সে ওই দিন ওই ওরসে যায়। ওখানে ওরসে যাওয়ার পরে ওই বাসাতে যায় যে মাজার জিয়ারত করে, নামাজ পড়ে, হ্যাঁ নামাজ পড়ে জিয়ারত করে ঘোরাফেরা করে সে ওই দিন বাসায় চলে আসে। বাসায় চলে এসে রাতে যখন ফ্রেশ হয়ে বাসায় ঘুমাতে যায়, তো প্রায় ঘুম চলে আসে, এপাশ ওপাশ করতেছে, হঠাৎ করে দেখে যে ওর রুমের যে দরজাটা এটা কেমন খটখট 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 করে কাঁপতেছে। ইটস লাইক যদি ভূমিকম্প হয় যেরকম ভাবে কাঁপে ওরকম কাঁপতেছে, খটখট খটখট শব্দ হচ্ছে। তো ও মানে বেশ মানে যেরকম কি ভূমিকম্প হচ্ছে বা সামথিং। এই সময় সে দেখে যে দরজার মধ্যে দিয়ে মনে হচ্ছে যে একটা অবয়ব, লাইক হ্যাফ ভিতরে ঢুকেছে হ্যাফ বাইরে, এরকম ভাবে একটা মূর্তির মতো। আচ্ছা। লাইক মনে হচ্ছে দরজা থেকে ভেসে আসতেছে, লাইক দরজাটাকে ক্রস করে। এবং যখন চেহারাটা ক্রস করে আসে তখন ও চিন্তা করে দেখতে পায় যে ওদের মতোই ওদের এক ছোট ভাই আছে তার মতোই চেহারা, কিন্তু তার চোখটা জল জল করতেছে। চোখটা হাতটা মনে হচ্ছে যে হাত এবং চোল পুরো ব্রাইট। এবং ওইটা দরজা ভেদ করে ওর কাছে চলে আসে। ও ভয় একদম মানে আপনার স্থবির হয়ে যায়। এরকম সময় ওই জিনিসটা এসে নাকি ওর গায়ের মধ্যে হাত দিতে যায়। আচ্ছা। এবং ও এর আগে দোয়া পড়ার চেষ্টা করতেছিল, পারে নাই। বাট যখন নাকি একদম কাছে এসে ওকে স্পর্শ করতে গেছে, ও চিৎকার করে উঠছে, করে পা দিয়ে ঝাড়া মারছে ওটাকে। এবং তখন দেখছে ওটা ভ্যানিশ হয়ে গেছে, ওইটা নেই। তো ওই জিনিসটা নিয়ে প্রচন্ড ভয় পায়। রাতের বেলা খুব মানে অবস্থা খারাপ থাকে, ঘুমাইতে পারে না। সকালেও যে বন্ধুদেরকে ডেকে বলে যে আমি তোমার বাসার থেকে আসার সময় আমি তো প্রবলেমে আছি, এরকম দেখছি যে তোমার বাসার পাশ দিয়ে যখন আসি এরকম গরু দেখছি। তো ফ্রেন্ড ওর সাথে মজা করে বলে তুমি যে সময় কথা বলতেছো তার 1 বছর আগেই ওই লোকের যে ঘোড়া সেটা বৃষ্টিতে সারা রাত ভিজে মারা গেছে। ওইটা বাসায় নিতে পারে নাই, সে ওখানে ওই সময় ঝড় হয়েছিল না কি হয়েছিল, রাত্রেবেলা বৃষ্টিতে ভিজে ওইটার অসুখে মারা যায়। তো ওই ঘোড়া তোমার দেখতে পাওয়ার কথা না। তো বোঝে যে বন্ধুদের বলে লাভ নেই, সে একজন মানে এরকম টাইপের হুজুর টাইপের লোকের কাছে যায় যে নাকি জিন পজেস করতে পারে, ওনার কাছে যায়, যে বলে যে আমি এরকম দেখছি। তো সেই যে হুজুর সে বলে যে আমার তো জিন পজিশনে আছে, আমি জিন ডাকবো এবং আমার মাধ্যমে জিন তোমার সাথে কথা বলবে, তুমি তার কাছ থেকে জানতে পারবা তোমার কি হয়েছে। তো অনেক ভয় পায় যে একটা মানুষের জিন পজিশন করবে। তো যথারীতি সেরকমই একটা পজিশন তৈরি করে অন্ধকার ঘরের মধ্যে আগরবাতি জেলে ওকে নিয়ে। তো বলতেছে যে সেই সময় ভয় এসে আরো স্থবির হয়ে গেছে যে একটা জিনের ভয় এসে এখানে কোথায় আসলো। এক সময় নাকি ও যখন ভয় পাচ্ছে ও ভাবলে আমি কি ভুল করলাম নাকি, তখনই নাকি ওকে সালাম দিছে ওই লোক, ডিফারেন্ট কণ্ঠে পুরা। আচ্ছা। যে কোন একটা কণ্ঠে এরকম সালাম দিছে। তো ভয় পেয়ে যায়। তো ওয়ালাইকুম আসসালাম দিয়ে ও বলে কি আমাকে কেন ডাকছো, কি ব্যাপার? তো বলে যে আমি এরকম ভয় পাইছিলাম, এরকম ব্যাপার। এবং এটা তো তখন নাকি ওই হুজুর তাকে বলে যে তুমি প্রথমে যেটা দেখছিল, তুমি একজন পরেশগার মানুষ, তুমি নামাজ কালাম পড়ো, তোমাকে এরকম তোমার সাথে এগুলো অ্যাট্রাক্ট হয়ে আসছে, তোমাকে দেখে অ্যাট্রাক্ট হয়ে এরকম আসছে তোমার সাথে মিট করতে। এবং লাস্টের বার যেটা আসছিল সেটা হচ্ছে তুমি যখন মাজারে গেছিল তোমার গায়ের আতরের গন্ধ শুনে তোমাকে ফলো করে আসছিল, বাট সে তোমার ক্ষতি করতে আসেনি। বাট তুমি তাকে যে পা দিয়ে লাথি দিয়ে এটা খারাপ করছো, তো এটা তোমার করা উচিত হয়নি। যাই হোক, তুমি যেভাবে মানে দোয়া দরুদ পড়ো, পরেশগার যেরকম আছে ওরকম করতে থাকো, ইনশাল্লাহ তোমার সমস্যা হবে না। এটা বলে নাকি চলে যায়। তো এরপর ওই হুজুরের সাথে কথা বলে প্রচন্ড ভয় পায় এবং ও মনে করে যে যাক গেছে যেভাবে হোক, ভয় থাকে। তো বলছে যে এই পর্যন্তই এখানে শেষ হয়ে গেছে, ওর ঘটনার নাকি আরো কিছু আছে, বাট সেটা আমাকে লিখে পাঠায়নি। এতটুকু বলছে, এতটুকু আমি শেয়ার করলাম আপনাদের সাথে। থ্যাংক ইউ।